দেখুন, আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ হতে চলেছে কার্যত। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে বিধানসভায় এমন এমন বিল আজকে পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা শেষ পর্যন্ত হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে একটা আলোড়ন সৃষ্টি হবে। ঐতিহাসিক মাইল ফলক, 1947 সাল থেকে অমীমাংসিত রয়ে যাওয়া বেশ কিছু বিষয়, সেগুলোকে আজকের দিনে এই বিলটি পাশ হয়ে গেলে তার একটা পূর্ণতা লাভ করবে। কিন্তু আপনারা জানেন যে ওয়াকফ বিল নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের লুটতরাজ, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, এবং এবারেও যে এই যে অভিন্ন দেওয়ানি বিল বা ইউনিফর্ম সিভিল কোড, আমি যে বিলগুলোর কথা বলছি তার মধ্যে অন্যতম এই বিলটিও পাশ করার আজকেই সম্ভাবনা, আর কিছুক্ষণের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। সেই রকম একটা কি করে সাহস পাচ্ছেন শুভেন্দু অধিকারী যে এই ধরনের একটা বিল পাশ করতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা, সিপিএমের মতো নেতৃত্বরা ইতিমধ্যেই উস্কাতে শুরু করে দিয়েছেন, দীর্ঘদিন ধরে উস্কাতে শুরু করে দিয়েছেন যে এটা অন্যান্যদের ধর্মে এটা আঘাত করা হবে। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী কোন সাহসে এটা করে দেখাচ্ছেন, কোন সাহসে করছেন সেটা আমি আজকে আপনাদের সামনে বলবো। সেই তথ্য আমাদের হাতে রয়েছে। কোন সাহসের বলে শুভেন্দু অধিকারী ঠিক এই ইউনিফর্ম সিভিল কোড, যেটা মাত্র এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের আগে 3টি রাজ্য পাশ করতে পেরেছে। আপনারা বলবেন যে বিজেপি শাসিত রাজ্য, কিন্তু বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা তো এখন 20-র ওপরে, তাহলে মাত্র 15 বা 20-র কাছাকাছি ধরুন, তাহলে মাত্র কেন 3টি পেরেছে? এবং চতুর্থ নম্বর হিসেবে পশ্চিমবঙ্গে কেন সাহস পাচ্ছেন শুভেন্দু অধিকারী? আজকে শোনাবো সেই কাহিনী আপনাদের সামনে। যে ধামাকাটা আজকে হতে চলেছে, সেই ধামাকাটা বোঝার জন্য আজকের পর্বটা আপনাদের শুনতে হবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উস্কানিতে কিভাবে ওই আপনার ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একেবারেই ভাঙচুরের ঘটনা, সম্পত্তি নষ্টের ঘটনা ঘটেছিল। কিন্তু এইটা তো তার থেকেও কম কিছু নয়। অভিন্ন দেওয়ানি বিধি, যেখানে একাধিক একটা সম্প্রদায়ের এক এক রকমের নিয়ম, সেই নিয়মগুলোকে কার্যত একদিনের মধ্যে বা রুল ফ্রেম হয়ে গেলে সেগুলো সমস্ত রাতারাতি বাতিল হয়ে গিয়ে নতুন একটা অভিন্ন দেওয়ানি, একটা অভিন্ন একটা রুল আসবে, একটাই শুধু আইন আসবে যেটা সকলকে মেনে চলতে হবে। তাহলে এটার পরেও পশ্চিমবঙ্গে কোনো তাপ উত্তাপ গতকাল পর্যন্ত আমরা অন্তত দেখলাম না। কেন দেখলাম না? এর পেছনে সুচিন্তিত কিছু কারণ রয়েছে। আসলে যে কোনো ঘটনায় এই যে সাধারণ মানুষকে দেখেন না, পাথর ছুটছে, লাঠি মারছে, আসলে এরা কেউ একত্রিত নিজেদের ডাকে হয় না, এদের পেছনে মাথা কেউ থাকে। সেই মাথারা এদেরকে একত্রিত করে ওই মঞ্চ থেকে সরে যান গ্রেপ্তারির ভয়ে বা আইনির জটিলতার ভয়ে। কিন্তু এবারে যারা ওই পেছন থেকে কার্য এই সমস্ত কুকর্ম সংগঠিত করে দেওয়ার পর যারা চলে যান, যারা এই রকম ধ্বংসের ঘটনাটা বাড়ির মধ্যে টিভির পর্দায় দেখেন, তারা এবারে বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর প্ল্যানটা কিন্তু এবারে অন্য। এবারে কিন্তু আর ওই একই বিষয় নিয়ে কিন্তু অন্যান্য বারের মতো মডেলে কিন্তু এবারে কিন্তু পশ্চিমবঙ্গে করা যাবে না। কেন আমি বলছি? এই যে আজকে দুটো বা 3টে বিলের প্রস্তাবনা রয়েছে, তার মধ্যে 2টো বিল সম্পূর্ণ রিলেটেড। কেন বলছি? অভিন্ন দেওয়ানি বিধি। এখানে আমি আগের দিন পুরো ডিটেলে বর্ণনা করেছি, একটা ছোট করে বর্ণনা করি। যে যেমন ধরুন এখন এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এখন দেখবেন হিন্দুদেরও অনেক জায়গায় বা অতীতে আমাদের কারুর বিয়েতে, আমাদের ঠাকুরদারা যখন বিয়ে করেছিলেন তাদের তো আর কাউকে রেজিস্ট্রেশন করাতে হয়নি, সামাজিকভাবে বিয়েকেই স্বীকৃতি দেওয়া হতো। কিন্তু পরিস্থিতি বদলেছে, সমাজে অপরাধের প্রবণতা বেড়েছে, তাই সেই কারণে এখন রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক এখনো নেই কিন্তু আইনে কোথাও। কিন্তু সেটা যদি আমরা বাধ্যতামূলক কোনো আইনের মাধ্যমে না করি, তাহলে তো কেউ তো সহবাস করার পর বলবে যে না, আমি ওকে চিনি না, যেগুলো এখনো সমাজে ঘটছে, এবং আইনের চোখে আপনি প্রমাণও করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়নি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং মুসলিমদের যে 3 তালাকটা আগেই সেটা বাতিল হয়ে গিয়েছে,
এছাড়াও গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম মুসলিম সমাজের একটা রুল রয়েছে, যেটা হয়তো আপনারা হিন্দুদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে পছন্দ করলেও করতে পারেন। সেটা হচ্ছে, একবার বলে দিই, সেটা হচ্ছে বাড়িতে যদি ধরুন এক ছেলে আর এক মেয়ে থাকে আপনার বাবার, তো আপনারা দুই ভাই, এক ছেলে আর এক মেয়ে, সেক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মে এই ছেলে এবং মেয়ের মধ্যে সমান অধিকারে সম্পত্তি ভাগ হয়, কিন্তু মুসলমানদের মধ্যে সমান অধিকারে সম্পত্তি ভাগ হয় না। ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। অর্থাৎ 1 কোটি টাকা যদি বাবা সম্পত্তি রেখে যান, তাহলে উত্তরাধিকার সূত্রে ছেলে পাবে কিন্তু মানে ওই 33 লক্ষ টাকা করে যদি ভাগ করেন, তাহলে অ্যারাউন্ড 66 লক্ষ টাকা ছেলে পাবে আর মেয়ে পাবে 33 লক্ষ টাকা। তো এইটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে হয় না। এই পুরো জিনিসটাকে নিয়ে একটাই আইন, একটাই রুল ফ্রেম হবে এবং সেই অনুযায়ী সকলকে মেনে চলতে হবে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তো এগুলোকে উস্কানি দিতেন। ইতিমধ্যেই তিনি যতদিন ছিলেন ততদিন উস্কানি দিয়েওছেন যে ধর্ম রক্ষা হবে না, তোমাদের নিয়ম মেনে বিয়ে করতে দেবে না। মোটেই সেগুলো নয়, নিয়ম মেনে বিয়ে করার নয়। তিনি বলতেন ওখান থেকে যে কারুর দিনে বিয়ে হয়, কারুর রাতে বিয়ে হয়, কারুর এইভাবে বিয়ে হয়, কারুর ওইভাবে বিয়ে হয়, এগুলো আটকে দেবে। মোটেই এগুলো নয়। এগুলো সামাজিক রীতির নীতি সব কিছু থাকবে। শুধুমাত্র যেগুলো বললাম, ওই অফিসিয়াল কন্ট্রাক্ট সাইন করতে হবে আপনাকে, আরো এই ধরনের জিনিসগুলো, বা দত্তক নেওয়ার ক্ষেত্রে গতদিনে বিশ্লেষণ করেছিলাম। কিন্তু এখানে আমি বাকিটা যদি সময় পাই আরো কিছুটা বলবো, কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? গুরুত্বপূর্ণ বিষয়, এই আইনটা শুধু একা পাশ হচ্ছে না, পাশ হচ্ছে আরো একটি আইন, গ্যাংস্টার আইন। যে গ্যাংস্টার আইন গতদিন, সেটাও একদিন ব্যাখ্যা করেছিলাম, যে গ্যাংস্টার আইনটা বলছে যে আপনি যদি কোনো অপরাধীকে জায়গা দেন, তাকে যদি হাইড করেন আপনার বাড়িতে, কিংবা যে অপরাধীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার অঞ্চলে, তার গ্রামে থাকা যাবে না, তাকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে সেই আশ্রয়দাতাকেও খুঁজে বার করে সমান অফেন্স তার বিরুদ্ধে নেওয়া হবে এবং সেটা কগনিজেবল অফেন্স। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে গ্যাংস্টার আইনটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে, মানে সেটা এমনি আসছে না। ওই যে তৃণমূল কংগ্রেস কিংবা সমাজ বিরোধী যারা রয়েছেন, তারা লড়াইটা লাগিয়ে দিয়ে বাড়ির মধ্যে থেকে টিভিতে দেখে যে কে কটা ইট ছুড়লো, তারা কিন্তু এবার এটা করতে পারবে না। কেন করতে পারবে না? তার কারণে বললাম যে ওই গ্যাংস্টার আইনটা হচ্ছে প্রথমত যে এটা অপরাধ করার আগেই গ্রেপ্তার করা হতে পারে। অর্থাৎ পুলিশের কাছে সব তথ্য আছে, জানেন তো, যে কে কোথায় গুন্ডা, কে কোথায় মাফিয়াগিরি করছে। পুলিশের প্রচুর তো খোঁচর রয়েছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা জানেনও না যে তাদের কাছে কি না কি তথ্য রয়েছে। আপনি জানেনও না, হয়তো আপনার তথ্যটাও তাদের কাছে রয়েছে যে আপনি কি করছেন। তো সেই তথ্যগুলো মোতাবেক তারা কিন্তু জানেন, এবং যদি মনে করেন যে এই ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে কোনো প্রমাণ লাগবে না। মানে ওই ক্রাইটেরিয়া, ওই রুলের মধ্যে ক্রাইটেরিয়া মিট করলে সোজাসুজি আপনার কলারটা ধরে আপনি বলবেন ওয়ারেন্ট দেখান। পুলিশকে কি বাংলা সিনেমা দেখেছি আমরা, বাংলা সিনেমায় বলে ওয়ারেন্ট দেখান, আমাকে গ্রেপ্তার করছেন। আপনারাও অনেকে জানেন যে গ্রেপ্তার করতে আসলে ওয়ারেন্ট লাগবে, আপনারা বলবেন ওয়ারেন্ট দেখান। পুলিশ আরো বেশি করে আপনার মানে কলারটা চেপে ধরে বলবে চল তোকে ওয়ারেন্ট দেখাচ্ছি। আপনাকে কোনো ওয়ারেন্ট পর্যন্ত দেখাবে না পুলিশ, তার কারণ এটা কগনিজেবল অফেন্সের আন্ডারে পড়বে এই আইনটা পাস হয়ে গেলে। অর্থাৎ কগনিজেবল এবং নন বেলেবল, মানে যতটা কঠিন বলা যায় ততটা কঠিন। আপনাকে কোনো মানে ওয়ারেন্ট ছাড়াই আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে 1 বছরের জন্য, আপনাকে মিনিমাম 1 বছরের জন্য, মানে প্রমাণ আপনার অপরাধ করার আগেই আপনাকে ধরে নিয়ে 1 বছরের জন্য রেখে দিতে পারে। কাজে যারা ভাবছেন যে ধরুন এই যে ইউনিফর্ম সিভিল কোডটা পাস হয়ে গেলে একটু তাতাবেন, একটু ওই লাঠিসোঁটা, যে সমস্ত যুবকরা রয়েছেন যাদের রক্ত এমনিতেই একটু গরম টরম আর কি, তারা পড়াশোনায় রক্ত গরমের কাজের না করে বা বুদ্ধিতে না লাগিয়ে তারা ওই ট্রেনে ইট মারার জন্য আপনারা কাজে লাগানোর ব্যবস্থা করেন। এবার কিন্তু আপনাদের ব্যবস্থাটা নেবে। ওদের ব্যবস্থা তো এমনিতেই হতো, মানে তাদের অফেন্সগুলো তো এমনিতেই কগনিজেবল ছিল, কিন্তু আপনারা পর্দার আড়াল থেকে যারা এই কাজগুলো করতেন তাদেরও পুলিশ কলারটা ধরে নিয়ে গিয়ে এবারে কিন্তু কোনো প্রমাণ ছাড়াই একদম 1 বছর ধরে আপনাকে কিন্তু রেখে দিতে পারে, এবং নন বেলেবেল, আপনি জামিনও পাবেন না ওখানে। এবং মানে এইরকম একটা কড়া আইন কেন আসছে, এই সময় কেন আসছে, সেটাই আপনাদের সামনে বললাম। এই সময়টা প্রচন্ড ইম্পর্টেন্ট, তার কারণ শুভেন্দু অধিকারী যদি আজকের এইটা, যেটা গতদিনও হিন্ট দিয়েছিলেন, গত মানে এই কিছুদিন আগে বিধানসভার প্রথম অধিবেশনে শুভেন্দু অধিকারী যে হিন্টটা দিয়েছিলেন, এই 2 বা 3টি একসঙ্গে বিল পাস হতে চলেছে। তো এই বিলটা এই কারণেই একসঙ্গে পাস হওয়া চলছে যে এই আইনগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর সরকারের কাছে মানে
একেবারে মানে হয় না, ওই মহাভারত দেখেছেন তো, পিঠে তুনির রয়েছে আর তুনিরে এক একটা বোমভ্রাস্ত রয়েছে, ঠিক আছে, যার যেটা প্রয়োজন তাকে সেটা ব্যবহার করার জন্য অস্ত্র সজ্জায় সজ্জিত হচ্ছেন বিরোধী বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝতে পেরেছেন তো, নিজের অস্ত্রাগারটাকে আইনের মাধ্যমে সজ্জায় সজ্জিত করে নিচ্ছেন প্রথমে, এরপরে পশ্চিমবঙ্গে যারা অপরাধের চিন্তাটাও করবেন তাদের কিন্তু অত্যন্ত বড় দুর্ভোগ রয়েছে, ঠিক আছে। এবং এখানে আমি আপনাদের সামনে বলি যে আরো কতগুলো উদাহরণ আপনাদের সামনে আমি দিই, যেমনটা দিয়েছিলাম, গুটি কয়েক আমি দিচ্ছি, যারা আগের দিন আমি দেখেছিলাম অনেকে মিস করে গেছেন। সেটা হচ্ছে, ধরুন এখানে ভালো খারাপের কিছু না, মানে এখানে তাতানোর কিন্তু কিছু নেই, কিন্তু তাও কিছু মানুষ ওই সংঘর্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুযোগ সন্ধানী মানুষ, তিনি ইতিমধ্যে এর বিরোধিতা করেছেন। তো তার আজকে পাওয়ার নেই, তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি একটু হলেও পাওয়ার থাকতো, দেখতেন এই বিলের বিরোধিতা করে কি না কি তিনি করতেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে ধরুন মানে মুসলিমদের যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু ভালোও রয়েছে, মানে ডেফিনেটলি সেগুলো ভালো, মানে এখানে ভালো খারাপের বিষয় না, এটা বিষয়টা হচ্ছে সবাইকে একটা আইনই মেনে চলতে হবে। ধরুন ধরুন মুসলিমদের যে আইনটা কোনটা ভালো, ধরুন সেটা হচ্ছে, এটা এই রেসপেক্টে ভালো হতেও পারে যে আপনার বাবা, ধরুন আপনাদের 2 বা 3 সন্তান রয়েছে, সেই 2 বা 3 সন্তান আপনার বাবার যখন উইল করছেন যে সম্পত্তি কাকে দেবেন, ধরুন আমাদের হিন্দু সম্প্রদায়ের আপনার বাবার যদি 1 কোটি টাকা থাকে, আপনার বাবা চাইলে আপনাদের 3 সন্তানকে ওই সম্পত্তি না দিয়ে চতুর্থ কোনো ব্যক্তিকে, তার বন্ধুকে, কিংবা কোনো ইনস্টিটিউশনকে, কিংবা কোনো ওল্ড এজ হোমকে সেই টাকা দিয়ে দিতে পারে। এবং এখানে আইনত কোনো বাধা নেই, আপনার বাবা সেটা চাইলেই জীবিত অবস্থায় করে যেতে, মৃত অবস্থায় সম্ভব হবে না, জীবিত অবস্থায় কিন্তু তিনি এটা করে যেতে পারেন উইল করে। কিন্তু মুসলিম সম্প্রদায় এটা করা যায় না। মুসলিম সম্প্রদায় ইভেন আপনি মানে আপনার বাবা তার পুরো সম্পত্তিটা তার উত্তরাধিকারীদের বাইরে কাউকে পুরোটা দিতে কিন্তু পারবে না আপনাদের অনুমতি ছাড়া। কতটা দিতে পারবে? 30% দিতে পারবে। 30% উত্তরাধিকারীদের কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন নেই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, 30% দিয়ে দিতে পারবে যে কোনো বন্ধুকে, কোনো ওল্ড এজ হোমকে, কোনো প্রতিষ্ঠানকে। কিন্তু বাকি শতাংশ 70% দেওয়ার জন্য যারা উত্তরাধিকার রয়েছে তাদের পারমিশনের প্রয়োজন, পারমিশন দিলে তবেই পারবেন, পারমিশন না দিলে কিন্তু পারবেন না। এবার এটাকে আপনারা যেভাবে দেখবেন, অনেকে বলবেন এটা ভালো, তার কারণ দেখুন মানে আমার কথাটা একটু বাজে হয়ে যাবে হয়তো সেইভাবে বললে, যেহেতু আমরা বাবা মাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু সবারটা এরকম সমান নয়। সবার বাবাই অত্যন্ত দায়িত্বশীল আর সবার সন্তানই অত্যন্ত দায়িত্বশীল সমাজে এরকমটা নয়। তাই সেই কারণে কিছু ক্ষেত্রে এটা ভালো, মুসলমানদের এই আইনটা কি পার্সোনাল ল বোর্ডের কিছু মুসলিম ল বোর্ডের এই আইনটা কিছুটা ভালো, যে সমস্ত বাবারা শুধুমাত্র মানে কি বলবো, মানে দায়িত্ব জ্ঞানহীনতার মধ্যে দিয়ে যদি 100% নিজের সন্তানদের না দিয়ে যদি কাউকে দিয়ে চলে যান, তাহলে তাদেরকে প্রতারণা করা হলো, বা যাই হোক মানে তাদেরকে মানে কি বলবো দেওয়া হলো না। তো সেই জায়গাটা কিন্তু মুসলিমদের করা সম্ভব নয়। এরপরে ইউনিফর্ম সিভিল কোডটা ফর্ম হয়ে যাওয়ার পর এই ক্ষেত্রে কি আইন আসবে সেটা কিন্তু এখনো কেউ জানি না আমরা। হতেই পারে যে মুসলিমদের যেটা রয়েছে সেটাই অ্যাকসেপ্টেড হয়ে গেল, বা হতে পারে হিন্দুদের যেটা রয়েছে যে পুরোটাই তিনি দিয়ে দিতে পারেন, সেটাও অ্যাকসেপ্টেড হলো। কাজে আমরা কিন্তু জানি না মুসলিম ল বোর্ডে যেটা রয়েছে সেটাই মাফ করবেন, সেটাও অ্যাকসেপ্টেড হতে পারে, কিংবা নতুন যে আইনটা সেটা আমাদের জানতে হবে যে এই ক্ষেত্রে যে দত্তক নেব, নতুন একটা সন্তানহীন কোনো দম্পতি দত্তক নেবেন, তাহলে তার রুলটা কি রয়েছে এইটা জানতে হবে। এটা এখনো কিন্তু ফ্রেম না, হতেই পারে যে মুসলিম ল বোর্ডের যেটা আইন রয়েছে সেটাকেই মেনে চলা হলো, সেটাই বেশি ক্লোজ হয়ে গেল, হিন্দুদের যে আইনটা রয়েছে সেটা একটু বেশি ডিফারেন্স হয়ে গেল, হতেই পারে। মানে সেই কারণেই বলছি এটা কিন্তু উল্টো ভাবার কোনো কারণ নেই যে আপনাদের ডিপ্রাইভ করা হচ্ছে। হ্যাঁ, তবে এখানে এসটিদের তাদেরকে কিন্তু এই আইনের মানে বাইরে রাখা হয়েছে, এই আইনটা তাদের মধ্যে বর্তাবে না। এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রথম উত্তরাখণ্ডে এটা পাশ হয়েছে, তারপরে হচ্ছে গুজরাট এবং আসামে, বাকি রাজ্যগুলোতে কাজ চলছে। চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আজ যদি এটা বিলটা প্রস্তাবিত হয় তাহলে এর প্রক্রিয়া শুরু হবে, আইন যদি পাশ হয় তাহলে সেটা আজকে পাশও হতে পারে। তাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কেউ ভুলেও চিন্তা করবেন না, কারোর কথাতে উস্কেও যাবেন না, তার কারণ যে আপনাকে উস্কাবে সে তো বিপদে পড়বে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উস্কে দিয়ে সে যদি আপনার বাড়িতে আবার আশ্রয় নেয়, ঠিক আছে, আপনি যদি আবার তাকে আশ্রয় দেন তাহলে আপনিও বিপদে পড়বেন। মানে কোনো স্টোন, দ্যার ইজ নো স্টোন আনটার্নড,
যে যেখান থেকে অপরাধীদের খুঁজে বার করার জন্য কোনো রুল না কিছু থাকছেই, বুঝতে পেরেছেন তো? তো মানে কোনো দিক থেকে ছাড়ার কোনো জায়গা নেই, পুরো একদম ব্লক করে সাজিয়ে রাখা হয়েছে। তাই অপরাধরা ছেড়ে সমাজের কন্ট্রিবিউশন করার জন্য যে দিকটা করার দরকার সেই দিকে সৎ চিন্তা ভাবনা করুন। এর ফাঁক বলে আবার বেরোনোর যদি চেষ্টা করেন, সেটা কার্যত সম্ভব নয়। জালটা কিন্তু ঠাস বুননের জাল মানে তৈরি করছেন আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী। আপনাদের কি এই সম্পর্কে বক্তব্য? পছন্দ করলেন এই ধরনের আইন আসছে, এটা ভালো। শুভেন্দু অধিকারীর এই যে একেবারে 2-3টে আরো একটি বিল ছিল শুভেন্দু অধিকারী, যেটা লাভ জেহাদ এবং জমি জেহাদ নিয়ে, সেটাও জানি না এই সপ্তাহের মধ্যেও পাশ হতে পারে বা আজকেও হতে পারে। এই 2-3টি যে মারাত্মক বিল রয়েছে, সেইগুলো আপনারা সমর্থন করছেন কিনা, আগের সরকার যেগুলো করেনি সেগুলো ভুল করে গিয়েছে কিনা, এবং এখন পূর্ণ সমর্থন রয়েছে নাকি আপনাদের দ্বিতীয় কোনো মত রয়েছে, আজকের পর্বে অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।